শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8:30 মতো। আজকে সকালে উঠেছি অনেকক্ষণ, জানো, উঠে কিন্তু সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। তারপরে এই দেখো, কালকে বিকেলবেলা আমাদের পাড়ারই এক বনুর সাথে গেছিলাম নাম কীর্তন শুনতে। আর কাল বিকালবেলা জানো তো আমাদের পাশের পাড়ায় কীর্তন হচ্ছে, সেখানে যেন রাসলীলা হচ্ছিল, তাই আরও বেশি করে গেলাম। দিয়ে জানো তো এই শাড়িটি পরে গেছিলাম, আর ওইখানে গিয়ে তিরপলের ওপরে বসতে হয়েছে, তো সেই কারণে ভাবলাম যে কাপড়টি একটু ভালো করে ধুয়ে নিই। তাই সকালবেলা যেন কাঁচা ধোয়ার সময় কাপড়টিও বের করে হালকা একটু সার্ফ দিয়ে ভালো করে লোকড়ে ধুয়ে নিয়েছি। ওদিক দিয়ে মেলে দিলাম, এদিক দিয়ে দেখো বাসি নাইটিটা এরই মধ্যে ছেড়ে নিয়েছি। আর সকাল হতে না হতে হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে তো আমি প্রত্যেক দিন সার্ফ ছাই বুলিয়ে দিই, তো সেটি রোদে দেওয়া ছিল। এখন রান্না বসাবো, সেই কারণে আমাদের এইদিকে রান্নাঘরে রেখে দিলাম। আর এই দেখো, এইদিকে আমার কিন্তু বিছানাটা বেশ সুন্দর করে ঝাড়া হয়ে গেছে। তবে ঝাড়াঝুড়ির পর জানো তো বিছানাটা গুছাতে গিয়েই একটু বেশি সময় লাগে। তবে এখন শীতটা অনেকটাই চলে গেছে, শীতের জিনিসগুলো আর বেশি করে গুছোতে হয় না। তবে জানো তো এই যে লেপের ওয়ারটি আগের দিন কেচে দিয়েছিলাম, রোদেও দিয়েছি লেপটা, জানো। তবে জানো তো ডোডোর বাবা সময় হচ্ছে না এই লেপটা ট্রাঙ্কে ঢোকাবে, আমি আবার একা পারবো না জানো ট্রাঙ্কে ঢোকাতে। তাই ও বলছে বেশ একদিন সময় হোক, তখন ট্রাঙ্কে একেবারে লেপ তারপরে আমাদের ব্ল্যাঙ্কেট সমস্ত কিছুই রেখে দেবে। আর এই যে আমার সাজানো গোছানো ঘরটা আমার সবসময় এভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতেই ভীষণ ভাল লাগে। তাই ওই দেখো ওইদিকে আমি পুতুলগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম, আর এই দেখো এদিক দিয়ে এই যে বালিশ কাঁথাগুলো ছিল এগুলোও কিন্তু গুছিয়ে দিচ্ছি। তবে জানো তো ডোডো আজকে একটু দুষ্টুমি করছিল, তার জন্য বিছানাটা তুলতে অনেকটাই লেট হয়ে গেল। আর আজকে জানো তো ওই যে কালকে যেখানে কীর্তন শুনতে গেছিলাম সেখানেরই আজ হলো নগর কীর্তন। তাই নগর পরিক্রমায় বেরোবেন ওনারা, একটু রাস্তার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম যে বুঝি এই আসে ওই আসে। তবে যেন অনেকটা বেলা করে এসছিল নগর সংকীর্তন। ওইদিকে আমার সমস্ত কাজ হয়ে গেল, আর আমি কাজগুলো সারছিলাম, তা করতে করতে আমার শাশুড়ি মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলেন। আজকে সকালে উনি রান্না করেছেন কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর ভাত। বেশি কিছু আজকে সকালে হয়নি, এগুলোই হয়েছিল। ওদিক দিয়ে খাওয়া দাওয়া হলো, আর বাসনপত্রগুলো এই দেখো এদিকে চলে এসেছি মাজা ধোয়া করতে। তাই এই যে কিছুটা বাসনপত্র ছিল ডোডোর, আমার শাশুড়ি মা সকলের। তবে জানো তো আমার শ্বশুরমশাই বেশ কদিন হলো বাড়িতে নেই, উনি একটু বেড়াতে গেছেন, জানি না কবে আসবে। তো সেই কারণে জানো তো একটু কাজকর্মগুলো না একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। কেন বলো তো, আমার শ্বশুরমশাই থাকলে উনি আবার অনেকটা বেলা করে খান, তখন থালা বাসনগুলো রাখা হয় যে উনি খাবেন তারপরে একেবারে মাজা ধোয়া করবো, সেই কারণে। তো এই যে এদিক দিয়ে বাসনপত্রগুলো আমার কিন্তু সুন্দর করে মাজা ধোয়া হয়ে গেছে। চলো বাসনপত্রগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর কমেন্ট পড়ে শোনায়। আমাকে অসীমা দিদিভাই বলেছেন, আমারও তাই পিউ, রং খেলতে আমারও কোনো দিনও ভাল লাগে না। রান্নাগুলো ভালো হয়েছে, বিশেষ করে সয়াবিন আলুর তরকারি। তো অনেক ভালোবাসা গো দিদিভাই, তোমার এই সুন্দর কমেন্টটা পেয়ে সত্যি বলতে আমারও একটুও ভাল লাগে না জানো এই হোলির সময় রং টং খেলতে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখো এদিক দিয়ে পেঁয়াজ দিয়ে তো কচুটা পাতুরি করতে বসিয়েছি। কচুটা না বেশ কদিন হলেও কিনেছি বাড়ির সামনে থেকেই, তো বাড়ির ওপরেই এসেছিলো আর কি, 10টা টাকা দাম নিয়েছিল। তবে কচুটা যদি 2 দিন পর করতাম আর কিছু পেতাম না, কচুটা ভেতরে পচে পচে যাচ্ছিল। তাই আজকে শাশুড়ি মা বললো কচুটা একটু পাতুরি করে নাও। তো কচু পাতুরিটা করার জন্য প্রথমে ভালো করে পেঁয়াজ কুচি করেছিলাম, তারপর জিরে রসুন বাটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে নুন হলুদ মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে কচুটা ঘষে রাখা ছিল সেই কচুটা দিয়ে দিলাম।
দিয়েই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়ে নিচ্ছিলাম আর কি। আর এই কচুটা যত শুকিয়ে টান টান হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। আজকে রান্না করলাম কচু পাতুরি আর আলু দিয়ে ডিম দিয়ে মাছের ঝোল, এগুলোই আজকে রান্না হয়েছিল। জানো তো প্রথমেই না ডিমটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম গ্যাসে এই বাটিটির মধ্যে। আর ডিম আলুটা যখন সিদ্ধ করা থাকে রান্না করতে কিন্তু অনেকটাই সুবিধে হয়। আর আজকে দোকান থেকে 4টে ডিম এনেছি, আমার ডোডোর পাপার আর শাশুড়ি মায়ের। আর এই দেখো এদিক দিয়ে কিন্তু একেবারে হালকা আছে ধিক ধিক করতে করতে এই তরকারিটা ভালো করে শুকিয়ে নিলাম। আর জানো তো কচু পাতুরিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। এই কচু পাতুরি খেতে ভীষণ ভাল লাগে জানো। তবে কি হয়েছে জানো তো, কচু পাতুরিটা নামানোর পর না আমি হাতে নিয়ে একটুখানি টেস্ট করেছিলাম আর আমার না ভীষণ গলাটা কুটকুটিয়ে উঠেছিল। তখনই বুঝতে পেরেছিলাম যে কচু পাতুরিটা আজকে কুটকুট করবে, গলাটা ধরবে আর কি। তবে জানো তো ডোডোর বাবা যখন এলো ওকে বললাম পাতে দিয়ে যে পুরো ভাতটা মেখো না, একটুখানি ভাত মেখে আগে খেয়ে দেখো, যদি বেশি গলা কুটকুট করে রেখে দিও। করে কমপ্লিট হলো। ওইদিকে তোমার কচু পাতুরিটা করলাম ফার্স্টে, আর এখন করলাম ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। আর জানো তো বসানোর সময় টমেটো দিয়েছিলাম, টমেটো দিয়ে জানো তো এই ডিমের ঝোল খেতে ভীষণ ভালো লাগে, তার সাথে যদি হয় নতুন আলু। তো রান্না বান্না হয়ে গেল। আর ডোডো আর ওর ঠাম্মা কোথায় গেছে, ভাবছি ডোডোকে এখন স্নানটা করিয়ে দেবো আর এই দিকটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। তো চলো ডিমের ঝোলটা নামিয়ে নিই। তো ওই যে যেই কথা বলেছি সেই কাজ। ডোডোর বাবা আমার কথা মতো অল্প একটু ভাত মেখে মুখে দিতেই বলে, ইস গলাটা যে কি কুটকুটিয়ে উঠলো কি বলবো, আমি এই তরকারি খেতেই পারবো না। তখন এতটা তরকারি কি ফেলে দেওয়া যায় বলো তো, এত কষ্ট করে তেল মশলা দিয়ে রান্না করেছি। তাই আমি ভাবলাম যে বললাম তাহলে একটু তেঁতুলের কায় দিয়ে যদি ভাতটা মেখে খাও তাহলে যেন তো গলাটা কুটকুট করবে না। তবে জানো তো আগে 2-3বার যখন করেছিলাম কচু পাতুরিটা গলা ধরেছিল আর কি, তখন আমার শাশুড়ি মা বলে দিয়েছিল যে আম শুকনো ঘরে আছে ওটা দিয়ে করতে। তবে আম শুকনো দিয়ে কচু পাতুরি করলে একটুও টেস্টটা ঠিকঠাক লাগে না, ওই আম সেন্টে বেরোয়, কচু খাচ্ছি না আম খাচ্ছি তখন বোঝাই যায় না। তাই একটু অ্যাভয়েড করার চেষ্টা করেছিলাম, তবে তরকারিটা যেন তখন মুখেই নেওয়া যাচ্ছিল না। তাই একটুখানি ওই তেঁতুলের কায় দিয়ে ভাতটা মেখে খেয়েছি। তবে তারপরে আমার শাশুড়ি মা কী করলেন, গ্যাস ওভেন জ্বালিয়ে আবারও কচুটাকে দিয়ে ওই আমগুলোকে দিয়ে আবারও করেছেন। তবে জানো তো পুরো টেস্ট দুরকম হয়েছে। প্রথমের টেস্টটা একরকম ছিল, আম দেওয়ার পর কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে গেছিলো। তবে কি করা যাবে বলো, তরকারিটা তো আর ফেলা যাবে না, তো সেই কারণে ওইভাবেই আজকে আমরা তরকারিটা খেয়েছি। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এদিকে আমার মোটামুটি করে কাজকর্ম হয়ে এসছে। ডোডো আর ওর ঠাম্মা গেছিলো একটু পাড়ায় বেরোতে, তো ওইখান থেকে আসার পর ডোডোকে স্নান করালাম। বাসন কোসন ছিল বেশ খানিকটা, সেই সমস্ত বাসন কোসনগুলো মাজা ধোয়া করলাম। আর এইদিকে উনান শালটা একটু লেপে দিতে এসছি, এই উনানটা লেপেই আমি স্নানে যাব। এখন আর কাচাকুচিটা যেন তো রান্নার পরে করি না, একেবারে রেখে দিই, পরের দিন সকালবেলা কাঁচা ধোয়াটা করি। যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি করে আমার উনুনটা সুন্দর করে লেপা হয়ে গেছে। চলো উনুনটা লেপতে লেপতে আবারও তোমাদের একটি সুন্দর কমেন্ট পড়ে শোনাই। একজন দিদিভাই আমাকে বলেছেন খুব ভালো লাগলো ভিডিওটা, আর সোয়াবিনের তরকারির কালারটাও কিন্তু খুব ভালো লাগলো। সত্যি বলতে সয়াবিনের কালারটা একটু লাল লাল করেই করলাম, চিকেনের মতো করে করেছি জানো। সয়াবিনটা জানো তো হলুদ হলুদ হলে আমার আবার ভাল লাগে না, আমার মনে হয় কোনো তরকারি বেশ একটু কালারফুল হবে, তেল মশলা হবে, তবেই খেতে ভাল লাগবে। তবে জানি এগুলো খাওয়া একদমই উচিত না শরীরের পক্ষে, তবে মন তো আর ছাড়ে না বলো। যখন শরীর খারাপ হয় তখন আবার ওই যে
ওই যেগুলো আমাদের শরীরে যেটুকু নিতে পারবে সেরকম করেই করি। যাই হোক, ওরকম করেই যেন কাল তরকারিটা করেছিলাম, আজকেও ডিমের ঝোলটা ঠিক ওইভাবেই করেছিলাম। আর ওই দেখো ওইদিকে আমি স্নানে চলে গেলাম, স্নান সেরে এসে এদিকে আমি ঠাকুরটাকে একটু নমস্কার দিয়ে দিচ্ছি। আর এই যে তারপরে ক্রিমটাও মেখে নিচ্ছি। জানো তো এখন আর অলিভ অয়েল তেল ইউজ করতে একটুও ইচ্ছে করে না, কারণ এখন শীত খুব একটা নেই। তবে জানো তো গা হাত পা খুব টানটান টানটান হয়, তাই আমি কি করি প্রত্যেক দিন এই যে নিভিয়া ময়শ্চারাইজারটা মাখার পর ওই হাতে যেটুকু লেগে থাকে সেগুলো একটু হাত পায়ে ভালো করে ডলে নিই। আর এইদিকে মুখটাকেও ভালো করে একটু ডলে নিচ্ছিলাম। তবে জানো তো ডোডোকে এখনও অবধি ওর লোশন ক্রিম সমস্ত কিছুই মাখাই, যেহেতু ও বাচ্চা সেই কারণে। এই দেখো গল্প করতে করতে এদিক দিয়ে আমার কিন্তু মোটামুটি করে ক্রিমটা মাখা হয়ে গেল, এবার সিঁদুরটা পরে নেব। তবে এরই মধ্যে ডোডোর পাপা বাড়ি চলে এসছে, বারবার করেই বলছে খেতে দিতে, অনেকটাই বেলা হয়ে গেছে, ডোডোকেও খাওয়াবো, তাই একটু বেশি করে তাড়াহুড়া করছিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা সুখবর দেবো বলে এসেছি। তো অনেক দিন হলো জানো তো, প্রায় 1.5 মাস মতো আমার কাছে একটা জিনিস এসেছে ইউটিউব থেকে, খুবই মূল্যবান একটা জিনিস। তো এই দেখো, দেখিয়েই দিলাম তোমাদেরকে, গুগল অ্যাডসেন্স পিন। হয়তো এটাকে অনেকেই তোমরা চেনো, আবার অনেকেই চেনো না। তো যারা চেনো তারা তো জানোই যে এটার দাম কতটা, এটা মানে একটা ইউটিউবারের কাছে কতটা দামি। এই জিনিসটা আমার কাছে 1-1.5 মাস আগে এসেছিল। তো তখন আমি তো এখানে ছিলাম, আর সেটা যে আমি মানে নিজের হাতে নেব সেই সৌভাগ্য আমার ছিল না। এটা আমার বাপের বাড়িতে এসেছিল, যেহেতু আমার আধার কার্ড ভোটার কার্ড সমস্ত অ্যাড্রেস বাপের বাড়িতেই আছে। তো সেই কারণে এই লেটারটা আমার বাপের বাড়িতেই আসে। আর জানো তো, আমি ভেবেছিলাম যে এই লেটারটা আমি হয়তো এক চান্সেই হাতে পাবো না, 4বার অ্যাপ্লাই করার সুযোগ থাকে প্রত্যেকটা মানুষের কাছে। প্রথমবার অ্যাপ্লাই করে রিজেক্ট হয়ে যায় অনেকেরই, আবার অনেকেই হাতে পেয়ে যায়। তবে কি হয়েছিল জানো তো, আমি একটা ভুল করে ফেলেছিলাম, মানে অ্যাড্রেসের পেছনে মোবাইল নাম্বারটা লিখতে হয়, তবে আমি কিছুই লিখিনি, আমি জাস্ট আমার অ্যাড্রেসটাই ওখানে লিখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম হয়তো পাবো না, নেক্সট বার ট্রাই করব, তখন হয়তো পেয়ে যাব। তো তারপরে একদিন মা ফোন করে বলে, না তোর চিঠিটা চলে এসছে। তখন যে এতটা খুশি হয়েছি কি বলবো, বারবার করে আমি ভিডিও কল করে দেখছিলাম এই জিনিসটাকে, শুধুমাত্র এই জিনিসটাকে। কখনো ভাবতেও পারিনি যে একটা কাগজের টুকরো হাতে পেলে এতটা মানুষ এত খুশি হতে পারে। হয়তো অনেকে জানো তো টাকা দিয়েও জিনিসটাকে কিনতে পারবে না, এটা একদম পরিশ্রম নিজের কষ্ট দিয়ে কিন্তু এই জিনিসটা হাতে পেয়েছি। আর এই জিনিসটা কেন পাই, আর এই জিনিসটা পেতে গেলে কি কি করতে হয় সেটা অবশ্যই তোমাদেরকে বলছি। এই জিনিসটা পাই ইউটিউব থেকে, প্রথমে মনিটাইজেশন অন হতে হয়, তারপর $10 জমতে হয়, তখন ইউটিউব ভেরিফাই করে যে তুমি রোবট নাকি একজন মানুষ, তার জন্য অ্যাড্রেস ভেরিফিকেশন করে। এই চিঠিটা দিয়ে গুগল থেকে পাঠায় যে মানুষ সে সঠিক কিনা। তো সেই জন্যই আমাকে দিয়েছিল, প্রত্যেকটা ইউটিউবারকেই দেয় $10 হওয়ার পর। তো আমি রোবট নই, আমি মানুষ, আমি চিঠিটা হাতে পেয়েছি। তারপরে জানো তো, চিঠিটার ভেতরে সেরকম কিছুই থাকে না, তো ওই তো বললাম যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, চিঠিটার ভেতরে জাস্ট কটা সংখ্যার নাম্বার থাকে, 1 2 3 6টা সংখ্যার নাম্বার থাকে। এটাই কিন্তু ওই গুগল অ্যাডসেন্স পিন বলে লগ ইন করতে হয়, তখন বসিয়ে দিতে হয়, তখনই অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যায়। আর এইটা জানো তো, প্রথমে মনিটাইজেশন অন করার সময় আমার ভীষণ প্রবলেম হয়েছিল। কীরকম জানো, মনিটাইজেশন অন করতে গেলে 1000 তোমার সাবস্ক্রাইব লাগে, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো আমার সাবস্ক্রাইবারটা পুরো পূরণ হয়ে গেছিলো, তবে ওয়াচ টাইমটা কিছুতেই হচ্ছিল না। আর ওইটার একটা রুলসও আছে, 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। আমার 1 বছরের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। তো আমার আগস্ট মাসে, মানে 2025 সালের আগস্ট মাস থেকে আমার কেটে নিচ্ছিল ওয়াচ টাইম।
এতটাই কষ্ট হতো, প্রত্যেক দিন বাড়ার জায়গায় দেখতাম কত কেটে নিচ্ছে, কমে যাচ্ছে। আর একটা মানুষ কতটা পরিশ্রম করে এই জিনিসটাকে অল্প 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 করে জমিয়েছি। তবে জানো তো, এই যে আমার কাছে সবচাইতে একটা লাকি মনে হয় এই রুমটা। হতে পারে এটা ভাঙা চোরা, তবে আমি জানো তো এইসব জিনিসে ভীষণ খুশি। আমার কাছে এই ভাঙাচোরা ঘর বলতে সেরকম কিছু না, আমার কাছে এগুলোই স্বর্গ। তো এই ঘরটারই আমি পরিষ্কার করছিলাম, করতে করতে একটা ব্লগ পোস্ট করেছিলাম, সেখান থেকে 33,000 ভিউয়ার্স গেছিলো। আর সেখান থেকে পুরো যেই ওয়াচ টাইমটা কাটাকুটির পর বাকি ছিল সেটাও পূরণ হয়ে গেছিলো। তখন একদিন সকালবেলা উঠে আমি দেখছি পুরো কমপ্লিট, আর আমাকে দিয়েছে অ্যাপ্লাই নাও, মানে মনিটাইজেশনটা অ্যাপ্লাই করতে। এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি কি বলবো। তবে হ্যাঁ, প্রত্যেকটা ইউটিউবারের কাছে তো স্বপ্ন, ভালোবাসা এই জিনিসটা। আবার যারা এখনো অবধি ভাবছো যেটা আদৌ পাবো কি না, অবশ্যই পাবে। ধৈর্য মানে ধৈর্য দিয়ে কাজ করতে হবে, কখনো ভেঙে পড়লে হবে না। যে আজকে আমার চ্যানেলটা গ্রো নেই, ভিউজ কমে গেছে, তো কি হয়েছে? তুমি নিজে কষ্ট করো, নিজে একটু করে মাথা খাটাও, বুদ্ধি বের করো কি করা যায়। তোমার যেটা যার যেটা ক্যাটাগরি তার সেটাই, যে যার ক্যাটাগরি নিয়ে করছে সেটাকে নিয়েই ভাবো যে এর কি করলে আমার হয়তো এই চ্যানেলটা আরেকটু গ্রো করবে, একটু ভালো হবে। দিন রাত এটা নিয়ে চিন্তা করো, ভাবো, দেখবে অবশ্যই হবে। তো সবশেষে তোমাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং ভগবান, তার সাথে আমার মা, হাজবেন্ড সকলেই আমার পাশে ছিল। তোমাদের জন্যই আমার এই জিনিসটা হাতে এসছে। তো তোমাদের সকলকে আবারও হাত জোর করে বলছি, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, সাপোর্ট এত দূর অবধি আমাকে আনতে পেরেছে, এতটুকু হলেও সফলতা দিতে পেরেছে। আশা রাখছি সামনের দিনগুলো তো অনেকটাই পারবে তোমাদের ভালোবাসা দিয়েই আমাকে পুরো এগিয়ে নিয়ে যেতে। আর আমার কথাগুলো হয়তো আনন্দের চোটে অনেক আটকে গেল, ভুল ত্রুটি হয়েছে, তোমরা সকলেই আমাকে মাফ করে দিও যদি কোনো ভুল করে থাকি। আর সকলেই তোমাদের কাছে বলছি আবার অনুরোধ, তোমরা পাশে থেকো। আর এই চিঠিটা পেয়ে যে আমি কি খুশি হয়েছিলাম তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। তো এই দেখো, ডোডোর বাবা না আজকে ডোডোর জন্য একটা কমপ্লেন নিয়ে এসছে। ওকে ডক্টর লিখে দিয়েছিল পিডিয়াশিওর, তবে পিডিয়াশিওরটা আনা হয়নি এখনও। আজকে এই যে কমপ্লেনটা এনে দিয়েছে, এটা এবার থেকে ওকে খাওয়াবো। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। তোমাদের সাথে দেখা হবে আবারও একটি নতুন দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে।